অনেক ন্যায্যতা অন্যায্যতা থাকে, আগে ছিল না। ওটা ঠিক ফেসবুকে স্ট্যাটাস আমি শুনেছি। না, আমরা আসলে শুধু ফেসবুকে স্ট্যাটাস না, শফি ভাই, আপনি যদি ছাত্রলীগের কর্মকাণ্ড বা আওয়ামী লীগের সহযোগী সংগঠন বা সরকারের যারা সহযোগী আছে, জাসদ আছে, যারা সহযোগী মানে সহমতের আছে, তাদের কর্মকাণ্ড বিচার করলে আসলে অনেক আপত্তিকর কিছু হয়তো আপনার নজরে পড়তে পারে। আমি এটা বিরতি নিচ্ছি। বিরতি নেয়ার পরে প্রিন্স ভাই আপনার কাছে যখন আসবো তখন আমি একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করবো যে এখন পর্যন্ত বা এই 1 বছর আমাদের অন্য ধারণা সত্য রাজনীতি বা মাঠের রাজনীতি এক ধরনের স্থিত অবস্থায় ছিল। এই স্থিত অবস্থা আপনি কি মনে করেন সেই স্থিত অবস্থা ধরে রাখা দরকার, নাকি আসলে এটি ফয়সালা হয়ে যাওয়া দরকার যে আসলে 1 বছরের জন্য স্থিত অবস্থা না হয়ে এটি একটি কিরকম? আপনার বিশ্লেষণ আমরা একটু শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে। প্রিন্স ভাই, আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে এখন পর্যন্ত রাজনীতিতে মোটামুটি, মাঠের রাজনীতিতে মোটামুটি স্থিতা অবস্থা আছে, সেই স্থিতা অবস্থাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন আগামীর প্রেক্ষাপটে? যেটা ধরে রাখা জরুরি, নাকি এটি যে টেনশনটা বিরাজ করতেছে সেটা আসলে কোনো না কোনো ভাবে ফয়সালা হয়ে যাওয়া জরুরি? না, প্রথম কথা হচ্ছে অ্যাকচুয়ালি স্থিতি অবস্থা নাই, এটা হচ্ছে ব্যাপার। স্থিতি অবস্থা থাকলে একটা বিষয় ছিল, সেটি নাই। তার কারণ একেবারে খুব মোটা দাগে যদি বলি, এই যে আজকে যে সংকটটা দেখলেন আলোচনা একটু আগে, তো সেটা বললাম যে এইবারের বলতে ইলেকশনের আগে যখন আওয়ামী লীগ জিতে আসলো, আওয়ামী লীগ সহ তার জোটবদ্ধ লোকজন, তারা একটা কাজ কিন্তু শুরু করেছিল, সেটা হচ্ছে মানে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ। এই জায়গাটা শুরু হওয়ার পরে জামাত এবং বিএনপি যাদেরকে নিয়ে জোট করেছে, তারা দেশটাকে একটা অস্থিতিশীল করার একটা কাজে চলে গেল। এবং সেটাই আমি বলি যে স্বাভাবিক ছিল, কারণ জামাত ইসলামের সামনে একটাই পথ, সেটা হচ্ছে যদি প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি সে বাধাগ্রস্ত না করতে পারে, তাহলে এই ধারাবাহিকতা হলে তার জন্য এটা জীবন মরণ সমস্যা। তারা এটা করতে চাইবে, এবং তারা কিন্তু ওই যে বিএনপির আন্দোলনের যে নগ্ন রূপগুলো আমরা দেখলাম, তার পেছনে কি ছিল বহুল আলোচিত, বলার দরকার নয়, তারা কিন্তু সেটাই করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এইখানে যেটা করলো, মুক্তিযুদ্ধের সপক্ষের অন্যতম দাবিদার দল আওয়ামী লীগ, আমি বলছি এই কারণে, মুক্তিযুদ্ধ তো সবাই মিলে, জনগণের যুদ্ধ ছিল, জনগণই নায়ক ছিল, সেটাকে বাদ দিয়ে আজকে অন্যদিকে চলে যায়, সে সময় নেই, সেদিকে আমি আলোচনা আসছি না। তারা এইটাকে যেভাবে কাজ করতে পারতো তারা সেটা করলো না। তারা বরঞ্চ কি করলো, যে মূল শত্রু যে জামাত ইসলাম, সেইটাকে না করে তার বিরুদ্ধে বা তার অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলে তাকে শত্রু ডিক্লেয়ার করে যেন তেন প্রকারে ক্ষমতায় থাকতে চাইলো। তার জন্য নির্বাচন যেভাবে তারা করলো, এই নির্বাচন তো গ্রহণযোগ্য হয় নাই। এই নির্বাচনে কেউ ভোটই দিতে যায়নি, সুতরাং ভোট দিতে যায় না, এর নির্বাচন হয় না। কিন্তু ওটাই একমাত্র বিষয় ছিল না, বিএনপি সেইটাকে ক্যাপিটালাইজ করলো। তাহলে আপনাকে তো, হ্যাঁ, যে কথা বললেন যে তারা তাদেরই মুখ দিয়ে, যেটা আমি একটা ধারাবাহিকতা রক্ষার জন্য করেছিলাম, তাহলে তাকে তো এই কাজটা করতে হবে যে তথাকথিত বিএনপি যেভাবে নির্বাচন চায়, আমরা মনে করি ওই নির্বাচনের মধ্যেও সমাধান নাই। তাহলে নির্বাচনকে আমরা বরাবর যেটা বলে আসছি, ভাবতে হবে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে কিভাবে। তার জন্য একটা সাধারণ ফর্মুলা আমরা বলি, 4টা শত্রু থেকে মুক্ত করতে হবে: প্রশাসনিক কারসাজি, সাম্প্রদায়িক প্রচারণা, টাকার খেলা, পেশি শক্তি। এবং শুধু এটা না, বলছি যে 43 বছরের বাংলাদেশে আমরা গণতন্ত্রের আরো উন্নততর রূপ নিতে পারি কিনা, যেমন সংখ্যানুপাতিক পদ্ধতি আনতে পারি কিনা, এবং শুধুমাত্র দ্বিদলীয় ধারায় বন্দী না থেকে আরো যে সমস্ত রাজনৈতিক অঙ্গনের মানে দলগুলো আছে তাদের অংশগ্রহণ সংসদে করতে পারি কিনা। এই ধারাবাহিকতার জন্য তারা যদি, এই আওয়ামী লীগ এরপরেও তারা একটা আলোচনা শুরু করতো, সংলাপ শুরু করতো যে কিভাবে দেশটাকে অগ্রসর করা যায়, এবং নিশ্চয়ই তার একটা অন্যতম প্রধান এজেন্ডা হইতে হবে চলমান যুদ্ধাপরাধীদের বিচার কেউ বাধাগ্রস্ত করতে পারবে না এবং এর সাথে কারো সম্পর্ক থাকতে পারবে না। ওইটাকে ধরে আমাদের নির্বাচনের ভবিষ্যতে যে ধরনের একটা নির্বাচনের ধারায় যাওয়ার পথ ছাড়া বর্তমান সংকট মোচনের জায়গাটা কিন্তু আমাদের সামনে থাকবে না। এই কাজটা আমি বলি, এই কাজটা যদি না করা হয়, যেটা গত 1 বছরে স্থিতিশীলতা বলছি, এটা কোনো স্থিতিশীল অবস্থাও ছিল না এবং আগামীতেও থাকবে না, বরঞ্চ দ্রুততার সাথে আমি এই কথা বলবো যে ফয়সালা এখন যে পদ্ধতি হচ্ছে এটা কিন্তু ফয়সালা না, এইটা হচ্ছে রাজনীতিবিহীন করার অনেকদিন ধরে বাংলাদেশকে ঘিরে যে ষড়যন্ত্র, তারই অংশ। এবং মনে রাখেন, আমরা উপমহাদেশগুলো নানা যন্ত্রণা দেখছি, এইখানে আমরা আমেরিকান নতুন ডমিনেশন দেখছি, এক্ষেত্রে আমরা জঙ্গিবাদ, নানা ধরনের ঘটনাগুলো কিন্তু দেখছি। সুতরাং এখনই হাই টাইম কতকগুলো বিষয় আমাদের ঐক্যমত্য হইতে হবে। এই সেক্ষেত্রে আমি বলি অবশ্যই বিএনপিকে বাদ দিয়ে না, আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযুদ্ধের সপক্ষের দলগুলোকে ঐক্যমত্য হয়ে এদিকে মুক্তিযুদ্ধ যেমন রক্ষা করতে হবে, একই সাথে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এর কোনো বিকল্প আমাদের সামনে নাই। মোশাররফ ভাই, আমাদের দর্শকরা জানতে চাইছেন তাহলে কি আমরা আবার 2013 সালে সেই সংঘাতপূর্ণ রাজনীতির দিকে ফিরে যাচ্ছি কিনা? সেই সংঘাতপূর্ণ রাজনীতি যদি এরকমই হয় যে দুইটি দল মারমুখী আছে এবং তারপরে আপনাদের সাথে জামাত ইসলামী আছে, যারা সবসময় বিভিন্ন রকম সংঘাতের
মধ্যে যেতে চায়। দর্শকদের প্রশ্ন হচ্ছে যে আমরা কি আবার সেদিকে যাচ্ছি কিনা। আসলে মহিউদ্দিন ভাই, বাংলাদেশে একটা খুব মজার বিষয় আছে, আমরা খুব সহজে অতীতকে ভুলে যাই। আসলে এই সংকটটা কেন, এটা কিন্তু আজকে বাংলাদেশের মানুষ ভুলে যাচ্ছে অথবা ভুলে গেছে, এটা কিন্তু আওয়ামী লীগের একটা বিরাট ক্রেডিট। কারণ মূল সংকটটা ছিল কি, বাংলাদেশে একটি নির্বাচন ব্যবস্থা নিয়ে, যেখানে বাংলাদেশে একটি মোটামুটি একটা স্বীকৃত ব্যবস্থা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার, যেখানে যে কথাটি প্রিন্স ভাই বলেছে যে প্রশাসনের হস্তক্ষেপ থাকবে না, সেখানে কারচুপি হবে না, সবার সমান অধিকার থাকবে, লেভেল ফিল্ড থাকবে। কিন্তু আজকে বাংলাদেশে সেটা অনুপস্থিত। আর বিএনপি রাজনীতিকে বিএনপি কিন্তু আজকে বলে নাই যে আমাকে কালকে তুমি ক্ষমতায় বসিয়ে দাও। বিএনপি বলেছে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন। কিন্তু এই সরকার, আপনি লক্ষ্য করবেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সে কেয়ারটেকার ব্যবস্থাকে বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে 96 সালে যে কারণে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলেকশন করতে চায় নাই, ঠিক সেম কারণে বিএনপি ইলেকশন করতে চাচ্ছে না। কারণ তৎকালীন সময় শেখ হাসিনা একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় না। শুধু তাই না, যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি হাবিবুর রহমান, না আগে ওই যে শাহাবুদ্দিন আহমেদ, এক বিচারপতি যাকে তারা বাধা দিয়েছিল, সে বিচার প্রধান হলো উপদেষ্টা হলো আওয়ামী লীগ বিচার করবে না, এই নির্বাচন করবে না। আর আজকে এই প্রেক্ষাপটে যেখানে প্রশাসন দলীয়করণ, যেখানে সারা বাংলাদেশে আওয়ামী লীগের দখল, টেন্ডারবাজি, বিরোধী দলের উপর অত্যাচার, নির্যাতন, মামলা, এই পরিস্থিতিতে বিএনপির মতো একটা রাজনৈতিক দল এই শেখ হাসিনার অধীনে নির্বাচন করে সেই নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল পাবে, এটা আমরা কিভাবে আশা করতে পারি? যার সেই ক্ষেত্রে কি নির্বাচনটি মানে অংশগ্রহণ করার কোনো সুযোগই বিএনপির ছিল না? কিভাবে আপনি বলেন? বা আপনি লক্ষ্য করবেন যে যেখানে বিএনপির মতো বাংলাদেশে 42টি নিবন্ধনকৃত দল আছে, সেখানে 32টি দল গত এই যে 5ই জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারপর সেই নির্বাচনে আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, যাকে আমরা বলি এই বর্তমানে এই সরকারের প্রশাসনিক কাজকর্ম যিনি দেখেন, এসটি ইমাম সাহেব, উনি বলেছেন যে আমরা আমাদের দলীয় ছেলেদেরকে রিক্রুট করে তাদেরকে দিয়ে আমরা মোবাইল কোড বসিয়েছি, আমরা আমাদের নিজস্ব লোকদের প্রিজাইডিং অফিসার দিয়েছি, আমরা তাদের মাধ্যমে রেজাল্ট আমরা নিয়ে আসছি। এটা একটু আপনি একটু বেশি বলছেন। তিনি আসলে বলেছেন যে আমাদের যারা লোক ছিল তারা এগুলি করেছে। কারণ আপনারা একই দাঁড়াচ্ছে না, কারণ আপনারা এইভাবে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন যে যারা ওদের হয়ে কাজ করবে কেবলমাত্র সাহসী লোকরাই, কারণ আমি ভয় পেয়েছিলাম। তো যে কেউ তো ভয় পাবে, আপনারা মনে আছে 13 সালে আপনারা, তারপরে আপনি দেখবেন যে তাদের নিজস্ব লোকদেরকে সেখানে বসিয়েও 5% বেশি ভোটারকে আনতে পারেনি। আমি একটা যদি আজকে প্রশ্ন করি, এখানে সবই ভাই আছেন, প্রিন্স ভাই আছেন, যে আমরা বাংলাদেশে স্বাভাবিক যে নির্বাচনগুলি হচ্ছে, বিশেষ করে 91, 96, 2001, 2008, এখানে কিন্তু যে পপুলার ভোট আমরা যেটা বলি সেটা কিন্তু খুব একটা বেশি হেরফের হচ্ছে না। আওয়ামী লীগ আমরা দেখেছি যে 33.5% ভোট পাচ্ছে, বিএনপি 32.5 অথবা কখনো 33-এ যাচ্ছে। আমাদের টোটাল পাবলিক সাপোর্টটা কিন্তু ফিক্সড। সেখানে 47টা সেন্টারে একটা লোক ভোট দিতে যায়নি। ওখানে কি আওয়ামী লীগের কোনো নেতা নেই? না না, ওখানে আওয়ামী লীগের কোনো শক্তি নেই। আপনারা তো প্রতিহত করার ঘোষণা দিয়েছেন, আপনারা তো তার আগে মানুষ মেরেছেন, মানুষ মারা গেছে তো এখানে। আজকে মানুষ মারা গেছে ঠিকই, কিন্তু ভোট কেন্দ্রে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা মারা গেছে, না মহিউদ্দিন ভাই, রেলের ফিশ প্লেট উঠিয়ে ফেলা হয়েছে। এটা কি বাংলাদেশে আজকে নতুন? আপনি তত্ত্বাবধায়ক মানে 2013 মতো এরকম আমি দেখি নাই। না আজকে তো আপনার রাজনীতির ধরনও চেঞ্জ হয়েছে। এখানে সবি ভাই আছে, প্রিন্স ভাই আছে, আমরা তাদের কর্মী ছিলাম। আমি একটু বলি, তাদের কর্মী ছিলাম। আমরা মিছিল শুরু করে পুলিশ প্রথম লাঠিচার্জ করতো, টিয়ার মারতো, যদি আমাদেরকে কোনো কিছু কন্ট্রোল না করতে বলে ফাঁকা গুলি করতেন। আর এখন কি হচ্ছে? সরাসরি আপনি গুলি করে দিচ্ছেন। না, সেই গুলির আবার বুলেট আপনি সরাসরি গুলি করে দিচ্ছেন। এই গুলি মানে হয় কি, আমরা আসলে মোশাররফ ভাই মূল আলোচনা থেকে আমরা কিভাবে সরে আসি? যেমন হেফাজতের ওই মিছিলের পরে রাত্রেবেলা তাদের তুলে দেওয়ার পর আপনারা যখন বলেন 2,500 লোক মারা গেছে, সেইভাবে আসলে আমরা মূল আলোচনা থেকে সরে আসি। কিন্তু শফি ভাইয়ের কাছে এটি অবশ্যই আমি জানতে চাইবো যে শফি ভাই, আমাদের দর্শকরাও এটি জানতে চাইছেন যে যদি সেখানে যুবদল গিয়েও থাকে, তাদের প্রতিহত করার জন্য পুলিশ থাকার কথা, প্রশাসন থাকার কথা, ছাত্রলীগ কেন বাধা দেবে? আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি যে পুলিশ এবং ছাত্রলীগ একসাথে কাজ করছে, এটা কতটা জরুরি, বা পুলিশ বা আওয়ামী লীগ একসাথে কাজ করছে, এটা কতটা জরুরি? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি এবং আপনাকে মনে করে দিতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যে প্রেস ব্রিফিং করেছেন, সেখানে তিনি বলেছেন আজকে বকশীবাজারে বেগম জিয়ার গাড়ির উপরেই হামলা, গাড়ি বহরে হামলা চালানোর আসলে একটি পরিকল্পনা ছিল। আপনি এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।